অনেক মারামারি কাটাকাটি করার পরও কিন্তু বার্সেলোনা কোনোভাবেই পারলো না এই সিজনের জন্য হুলিয়ান আলভারেজকে সাইন করাতে। অ্যাথলেটিকো মাদ্রিদ যেই স্ট্যান্ডটা নিয়েছিল যে বার্সেলোনার কাছে ওরা সেল করবে না, 150 মিলিয়ন ইউরো নিচে কোনো রকম কোনো কথা শুনবে না, এবং হুলিয়ান আলভারেজকে কোনোভাবেই বার্সেলোনার কাছে কিন্তু বিক্রি করবে না অ্যাথলেটিকো মাদ্রিদ, সেটা একেবারে ক্লিয়ার। উল্টা এখন কিন্তু খেলার মোড়টা ঘুরে গিয়েছে। আর্সেনাল কিন্তু এই রেসে এখন অনেকটা এগিয়ে গিয়েছে এবং আর্সেনালকে বলা হয়েছে 150 মিলিয়ন ইউরো দিয়ে দাও, তোমরা হুলিয়ান আলভারেজকে নিয়ে নাও। আর্সেনাল কিন্তু আর মাত্র কয়েকদিনের ভিতরে এটা জানা যাবে যে আর্সেনালের কাছে কি ফাইনালি হুলিয়ান আলভারেজ চলে যাচ্ছেন কিনা, বার্সেলোনা এই একটা জায়গায় কি মিস্টেক করলো কিনা। কারণ হুলিয়ান আলভারেজের পেছনে ছুটতে গিয়ে কোনো রকম কোনো স্ট্রাইকার ছাড়া বা নাম্বার 9 ছাড়া যে এই সিজনটা শুরু করেছে তারা, তাদের আসলে অল্টারনেটিভ কী? কারণ আর মাত্র 5 দিন রয়েছে এইবারের এই ট্রান্সফার উইন্ডোতে। এখানে কি কোনো প্ল্যান বি আছে বার্সেলোনার? এখানে কি যারা কিনা এক্সিস্টিং এখন স্কোয়াডে রয়েছেন বা যেই দুইটা নতুন সাইনিং করানো হয়েছিল সেই দুইজনের উপরে কি ভরসা রেখে পুরো সিজনটা বার্সেলোনা আগাবে বা ট্রেবল জেতার লক্ষ্য নিয়ে কি বার্সেলোনা আগাবে? সেই জিনিসটা কি করতে চাইলেও সেটি কি সম্ভব ওই দুইজনের উপরে ভরসা রেখে এই পুরো পথটা পাড়ি দেওয়া বা এই পুরো সিজনটা পাড়ি দেওয়া? সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। প্রথমে একটা কথা বলে রাখি যে হুলিয়ান আলভারেজের পেছনে ছুটতে গিয়ে বার্সেলোনা কিন্তু এখন পর্যন্ত কোনো নাম্বার 9 বা স্ট্রাইকার দলে বেরোতে পারেনি। আপনি কারিম আদিমের কথা বলতে পারেন বা হামজা আব্দুল কারিমের কথা বলতে পারেন, তারা আসলে এখনও অ্যামেচার, তারা কিন্তু এখন ওই টপ নচ বা পপুলার স্ট্রাইকার না বা পপুলার নেম না যার উপর আপনি ভরসা রাখতে পারেন পুরো সিজন ধরে, এবং সেটা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে, কোনো এই এত প্রেশার নেওয়ার মতন কি আপনার সেই ম্যাচিউরিটিটা তাদের আছে বা তারা কি সেই অর্থে এনাফ কেপেবল কিনা, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায়। এই অবস্থায় হুলিয়ান আলভারেজের যে নাটকটা যেইভাবে নাটকীয়ভাবে শেষ হতে যাচ্ছে সেটাও কিন্তু একটা নাটক। কারণ এখন এই রেসের ভিতরে ঢুকে গেছে আর্সেনাল। অ্যাথলেটিকো মাদ্রিদের এমন একটা স্টান্স যে তারা এক্সেপ্ট বার্সেলোনা, পৃথিবীর যে কোনো ক্লাবকেই তারা সেল করতে রাজি আছে 150 মিলিয়ন ইউরো দিলে, অথবা যদি নেগোশিয়েট করাও যায় সেখানে অন্য ক্লাবকে কিছুটা ছাড় দিতেও পারে। আর বার্সেলোনার ক্ষেত্রে 150 মিলিয়নটাই হচ্ছে লাস্ট এবং ফাইনাল টার্গেট, যেটা লক করে দিয়েছিল অ্যাথলেটিকো অনেক আগেই। সেই প্ল্যানেই এখনও কিন্তু স্ট্রিক্ট রয়েছে এবং একটা কথা কিন্তু অ্যাথলেটিকোর বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, একটা স্ট্রেইট ওয়ে নো বার্সেলোনার জন্য কিন্তু বলে দেওয়া আছে। সো বার্সেলোনাতে যে হুলিয়ান আলভারেজ যাচ্ছেন না এইটা এখন হয়তো বা বলে দেওয়াই যায়, কোনো রকম যদি কোনো মিরাকেল কিছু না হয়, অথবা বার্সেলোনা যদি কোনো এক জায়গা থেকে 150 মিলিয়ন ইউরো যদি বাগিয়ে নিয়ে আসতে পারে তাহলে একমাত্র পসিবল। তাছাড়া আসলে কোনোভাবেই এই সিজনে কিন্তু আমরা এখন দেখতে পারবো না আলভারেজকে। একটা জিনিস কি আপনাদের মনে আছে যে হুলিয়ান আলভারেজ কেন ম্যান সিটি ছেড়েছিলেন? বিকজ হি ওয়ান্টেড টু বি আ স্টার। তার নিজস্ব আইডেন্টিটি বানানোর জন্য কিন্তু অ্যাথলেটিকোকে বেছে নিয়েছিলেন। কারণ ম্যান সিটিতে ওই সময় যদি তিনি থাকতেন হয়তোবা তিনি এখন যে হুলিয়ান আলভারেজ যে ক্রেজটা রয়েছে বা যেই আইকনটা হিসেবে হুলিয়ান আলভারেজকে চিন্তা করা হয় সেটা কিন্তু হতে নাও পারতেন তিনি। এই কারণে কিন্তু অ্যাথলেটিকোতে আসা। কিন্তু এখন অ্যাথলেটিকোর সাথেও কিন্তু হুলিয়ান আলভারেজের সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে গেছে। কারণ জাস্ট এই সিজনের ফার্স্ট ম্যাচে যখন নাকি হুলিয়ান আলভারেজ তিনি তার ডাগ আউটের দিকে ফিরে যাচ্ছিলেন তখন যেই বুউটার শুনতে হয়েছে তাকে, তার মানে হচ্ছে অ্যাথলেটিকো ফ্যানরাও কিন্তু হুলিয়ান আলভারেজকে সেভাবে করে এখন ওই অর্থে তাদের টিমে দেখতে পাচ্ছেন না বা দেখতে চাচ্ছেন না। অ্যাজ ওয়েল এজ হুলিয়ান আলভারেজেরও কিন্তু সেম অবস্থা। তিনিও কিন্তু আসলে তিনি অনেক আগেই স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি আসলে এই অ্যাথলেটিকো মাদ্রিদে থাকতে চান না, তিনি বার্সেলোনাতে আসতে চান। এই ওয়ার্ল্ড কাপে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন ওইটাই কিন্তু তার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ তিনি এখন এক অর্থে ফ্যান্সরাও তার এগেনস্টে চলে গেছে, অ্যাথলেটিকো বোর্ডও কিন্তু তাকে জোর করে রাখতে চায়, অথবা একটা প্রাইস ট্যাগ ধরে দিয়েছে যে এইটার কমে তাকে সেল করা যাবে না। এবং হুলিয়ান আলভারেজও তিনি এই দলের হয়ে খেলতে চাচ্ছেন না। সো দেখেন একটা মানে এই অবস্থায় আসলে হুলিয়ান আলভারেজকে অ্যাথলেটিকো রেখেও আসলে কতটুকু কী আউটপুট বের করতে পারবে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থাকবে। গল্পটা কিন্তু এখানে না, গল্পটা হচ্ছে আলভারেজকে ছাড়া বা ডেকো বা ফ্লিকের এখন কোন প্লেয়ারের দিকে ছুটে যাওয়া উচিত, অপশন অ্যাভেলেবলস কি কেউ রয়েছে। আসলে দেখেন আপনি অ্যামেচার হিসেবে কিন্তু যে কারিম আদেমি বা আপনি হচ্ছে ফিউচার পোটেনশিয়াল হিসেবে চিন্তা করলে হামজা আব্দুল কারিম এদেরকে নিয়েছেন, কিন্তু এদের কি সেই শোল্ডারটা আছে যেই শোল্ডারটা প্রেশার ক্যারি করতে পারবে ফুল সিজনের? এই আপনি ট্রেবল জেতার আশায় বার্সেলোনা যেই লক্ষ্যে এখন টিম বানাচ্ছিল সেইটা কি পূরণ করতে পারবে এই দুইজনকে দিয়ে?
নাকি বার্সেলোনা অন্য কোনো পথে হাঁটবে? দেখেন অ্যাভেলেবেল অপশনস কি কেউ রয়েছিল? আমরা কিন্তু রিউমার্স হিসেবে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম, যে ক্লাব ব্রুগের নিকোলা ট্রেসোল্ডির কথা শুনছিলাম, লাউতারো মার্টিনেজের কথা শুনছিলাম, এমন কি রিউমারের ভেতরে আমরা শুনতে পাচ্ছিলাম যে চেলসি থেকে বলে জোয়া পেদ্রোকে নিয়ে আসা হতে পারে বা জোয়া পেদ্রোর দিকে বার্সেলোনা ছুটতে পারে। সব কিছু কিন্তু রিউমার। দেখেন, আপনাকে টপ নচ একজন স্ট্রাইকার লাগবে। ইউ নিড টু হ্যাভ আ বিগ নেম হু ক্যান রিপ্লেস রবার্ট লেভানডস্কি। আপনার ফেরান তোরেসকেও আপনি উইঙ্গারকে যখন নাকি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন বা রবার্ট লেভানডস্কির জায়গায় আপনি নামিয়েছিলেন, সেই ফেরান তোরেসও কিন্তু আপনাকে ছেড়ে চলে গেছেন পিএসজিতে। সো এখন আপনার হাতে অপশন কি রয়েছে? বার্সেলোনা কি লাউতারো মার্টিনেজের দিকে হাঁটবে? বার্সেলোনা কি এই 5 দিনের ভেতরে কোনো একটা চমক জাগানো কোনো একটা ট্রান্সফার বা কোনো একটা সাইনিং করিয়ে নিতে পারবে? নাকি বার্সেলোনা কীভাবে আসলে আগাতে পারে? দেখেন, অ্যাকর্ডিং টু সাম সোর্সেস, রিলায়েবল সোর্সেস, একটা জিনিস কিন্তু বার্সেলোনা এখন প্ল্যান বিতে আগাবে। বার্সেলোনা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে এই সময় এখন যেহেতু তারা পারলই না, যেহেতু তারা কাউকে পেতে পারছে না, এখন বার্সেলোনা কোনো সাইন ইন এখন করাবে না। বার্সেলোনা এখন প্ল্যান বি অ্যাক্টিভেট করবে। প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা হচ্ছে রাফিনিয়াকে দিয়ে অথবা গর্ডনকে দিয়ে তারা মেকশিফট নাম্বার 9 হিসেবে এই সিজনটা এখন খেলাবে। যেটা নাকি রাফিনা এলচের এগেনস্টে যখন বার্সেলোনা যেই 5-0 গোলে জিতেছিল, ওই ম্যাচটাতে কিন্তু রাফিনা 2টা গোল দিয়েছিল। রাফিনা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। সো বার্সেলোনা আসলে এই মুহূর্তে প্ল্যান বি তাদের এটাই হবে। তারা আসলে এখন কোনো সাইনিং করাতে যেহেতু পারলই না, তারা এখন কোনো সাইনিং করানোর পেছনে ছুটবে না। তারা আবারও টার্গেট করবে হচ্ছে জানুয়ারি উইন্ডোতে। তখন হয়তো বা অ্যালভারেজ যদি বাদও হয়ে যান অথবা অ্যালভারেজ বাদই হয়ে গেছে, চিন্তা করে আমরা বলতে পারবো যে বড় ক্লাবের কোনো বড় নামকে যদি তাদেরকে নিয়ে আসতে হয়, লেটস সে সাপোজ যদি লাউতারো মার্টিনেজকে আনতে হয়, তাহলে তো একটা বিগ ক্লাব কিন্তু এই 5 দিনের ভেতরে কোনো একটা ট্রান্সফার প্রসেস আপনার কমপ্লিট করে ফেলতে পারে না বা পারবেও না। এটা ইটস এ লং প্রসেস, আপনার একটা অনেক স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। সেই ক্ষেত্রে লাউতারো মার্টিনেজ হোক আর অন্য যে কেউই হোক না কেন, সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বার্সেলোনা ট্রাই করবে বা ডেকো সেই দিকেই যাবে। এখন এই সময়ের জন্য বার্সেলোনা কমপ্লিটলি ট্রান্সফার উইন্ডোটাকে বন্ধ করে দিচ্ছে। বার্সেলোনা এখন প্ল্যান বিটাই অ্যাক্টিভেট করবে। বার্সেলোনা কীরকম পারফর্ম করতে পারে আসলে এলচের সাথে কিন্তু তাদের স্ট্রেংথ বা তাদের সেই কোর এখন কীরকম রয়েছে সেটা কিন্তু পরীক্ষিত হয়নি বা টেস্টেড হয়নি। তারপরেও কিন্তু একটা যে বলে যে মর্নিং শোজদারে একটা জিনিস বোঝা গিয়েছিল যে বার্সেলোনা হয়তোবা এখন ওই জানুয়ারি পর্যন্ত সিজনের এই শুরুর সময়টাতে বার্সেলোনা রাফিনিয়াকে দিয়েই অথবা গর্ডনকে দিয়েই মেকশিফট নাম্বার 9 হিসেবেই কিন্তু তারা খেলাবে বা ফ্লিকের ওই স্ট্র্যাটেজিতে কিন্তু এদেরকে দিয়ে আসলে নাম্বার 9-এর রোলটা খেলানো হবে বা প্লে করানো হবে। সেক্ষেত্রে বার্সেলোনা কিন্তু এই মুহূর্তে অ্যালভারেজের পেছনে ছুটতে গিয়ে যেই লসটা বা যেই ভুলটা করলো ডেকো, সেটা হয়তো বা আবারও ফিউচারে রিপিট করবে না বা করতে চাইবে না, কারণ এটা কিন্তু অনেক বড় একটা লস হয়ে গেলো। বার্সেলোনা হয়তো বা অনেক দিন পরে সে কমপ্লিট নাম্বার 9, একটা টপ নচ নাম্বার 9 ছাড়া একটা সিজন স্টার্ট করছে। এখন দেখার বিষয় থাকবে বার্সেলোনা তাদের প্ল্যান বিটাকে নিয়ে কতটুকু সাকসেসফুল হয় বা কতটুকু সাকসেস পেতে পারে। অন্যদিকে মরিনো 13 বছর পরে বার্নাব্যুতে ফিরে যেই একটা স্কোয়াড বানিয়েছে বার্সেলোনাকে থামানোর জন্য বা দমানোর জন্য, ওই রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু বার্সেলোনার এখন অনেক বড় একটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কী সেই চ্যালেঞ্জ? সিজনটা স্টার্ট হোক, এল ক্লাসিকো দেরি আছে, খেলার যখন নাকি শুরু হবে দেখা যাবে বার্সেলোনা নাম্বার 9 ছাড়া মেকশিফট নাম্বার 9 দিয়ে কেমন করে, আর মরিনিওর আন্ডারে এই রিয়াল মাদ্রিদ আসলে এই সিজনটা কেমনভাবে পার করে সেটা কিন্তু দেখবার বিষয় থাকবে। এবং আপনাদের মতে কারা কারা হতে পারেন সেই নাম বা সেই অপশন যাদেরকে বার্সেলোনার আসলে টার্গেট করা উচিত বলে আপনারা ভাবছেন? আপনারা আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করবেন। যারা যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।